এই গরমে চতুর্দিকে লোকে পাগল হয়ে যাচ্ছে। আর এই সময় কমলা দেবী ঠিক করে যে সে তার ছোট ছেলে রতনের খুবই ধুমধাম করে বিয়ে দেবে, কারণ রতনের বয়স ইতিমধ্যে 30 পেরিয়ে গেছে। আর এখন যদি রতনের বিয়ে দেওয়া না যায় তাহলে বাড়িতে সংসারী এবং ভালো ছোট বউ আসবে না। তাই কমলা দেবী এবং তার বড় বৌমা রীতা রতনের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই প্রিয়াকে রতনের হবু বউ হিসেবে তারা খুবই পছন্দ করে। এই তো মা, এই মেয়েটার ফটোটা দেখুন, মেয়েটার নাম প্রিয়া, কি সুন্দর দেখতে। তাহলে চলুন আমরা প্রিয়ার পরিবারের সঙ্গে কথা বলে রতনের বিয়েটা পাকা করে আসি। আর যত তাড়াতাড়ি দুজনের বিয়েটা দেওয়া যায় ততই কিন্তু ভালো। তুমি তো দেখছি আমার থেকে রতনের বিয়ে দেওয়ার জন্য বেশি ব্যস্ত, আর সেই কারণটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ছোট বউ বাড়িতে আসলে তাকে দিয়ে তুমি সব কাজ করাবে, রান্না বান্না করাবে, আর তুমি পায়ের উপর পা তুলে আরাম করবে। সেই জন্যই তুমি তোমার দেওরের বউকে নিয়ে আসতে ব্যস্ত, তাই তো? হ্যাঁ মা, আপনি কোনো মন্দ কথা বলেননি, কারণ আপনার পরিবারে যা খাওয়ার ঘটা, আর এই পচা গরমের মধ্যে আমি আপনাদের জন্য সারাদিন রান্না করে দিন কাটাতে কাটাতে পাগল হয়ে যাচ্ছি। তাই আমার ছোট যা আসলে ওকে দিয়ে আমি এবার সব কাজ করাবো। রীতা তার শাশুড়ি মায়ের কথা শুনে সরাসরি কোনো উত্তর দেয় না। সে হেসে কোনো রকমে কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আর সে তার শাশুড়ি মায়ের সামনে একেবারে নিপাট ভালো বৌমা সাজার চেষ্টা করে। এতদিনে আপনি আমাকে এই ছিলেন মা? আপনার বড় বৌমা কোনোদিনও রান্না বান্না আর শ্বশুর বাড়ির কাজকে ভয় পায় না। আর আমার দেওরের বিয়ে যদি হয়, ছোট বউ বাড়িতে আসে, তাহলে তো আমরা দুজনে মিলেমিশে কাজ করতে পারবো। রীতার কথা শুনে কমলা দেবী খুশি হয়। কয়েকদিনের মধ্যেই কমলা দেবী এবং তার বড় বৌমা রতনকে সঙ্গে নিয়ে প্রিয়াদের বাড়িতে যায়। প্রিয়াকে দেখা মাত্রই তাদের সকলেরই খুবই পছন্দ হয়ে যায়, আর তারা সবাই মিলে প্রিয়াকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে। প্রিয়া, তোমাকে দেখতে তো খুব সুন্দরী, কিন্তু তুমি ভালো করে রান্না বান্না করতে পারো তো? কারণ আমার শ্বশুর বাড়ির পরিবার কিন্তু খুব খেতে পছন্দ করে, তাই তোমাকে আমাদের সবার খাওয়া দাওয়ার দিকটা ভালো করে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই রাত্রিবেলাতে রুটি খেতে ভালোবাসি। তুমি 30-40টা রুটি একেবারে বেলতে পারবে তো? হ্যাঁ মানে বলছি, এই গরমের মধ্যে মা আমাকে বেশি রান্না করে যেতে দেয় না, তাই আসলে মানে এই গরমের মধ্যে রুটি বেলা, এটা আবার কেমন অদ্ভুত প্রশ্ন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, এখনো বিয়ে হতে পারেনি, তার আগেই রান্না বান্নার কথা শুনে এরকম আমতা করছো কেন? গরম পড়েছে বলে কি মানুষের খাওয়া দাওয়া পেট বন্ধ হয়ে যাবে? অবশ্য কোনো চিন্তা নেই, বিয়ের পর শাশুড়ি মা তোমাকে সব রান্না বান্না ঠিক শিখিয়ে দেবে, রুটি বেলাও শিখিয়ে দেবে। উফ, তুমি চুপ করো তো বড় বৌমা, সেই কখন থেকে তুমি ভাট বকেই যাচ্ছ। আগে ছোট বৌমা বাড়ি করে শ্বশুর বাড়িতে যাক, রান্না বান্না করার কথা পরে ভাবা যাবে। আর দিদি, আপনাদের মেয়েকে আমাদের সবারই খুবই পছন্দ হয়েছে, তাই আমরা কিছুদিনের মধ্যেই রতনের সঙ্গে প্রিয়ার বিয়েটা দিতে চাই। কমলা দেবীর কথা শুনে প্রিয়া এবং তার পরিবার রাজি হয়ে যায়। আর গরমের মধ্যেই কিছুদিন পর রতন এবং প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়। প্রিয়া তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে থাকতে শুরু করে। ছোট যা বাড়িতে আসতে না আসতেই বাড়ির বড় বৌমা রান্না বান্না এবং বাড়ির সমস্ত কাজকর্ম থেকে হাত পা ঝেড়ে দেয়, আর সবকিছুর দায়িত্ব গিয়ে পড়ে বাড়ির ছোট বৌমার উপর। রীতা ভীষণ অলস হওয়ায় সে এমন নাটক করে যেন গরমে সে একেবারে কোনো কাজ করতে পারে না। একদিন, ছোট বৌমা, তোমার সবেমাত্র নতুন বিয়ে হয়েছে, তাই রান্নাঘরে কোথায় কি আছে তুমি তো জানো না, আর ভালো করে মনে হয় তুমি রান্নাও করতে পারো না। তাই কদিন বড় বৌমা তোমাকে রান্না বান্না করা শিখিয়ে দেবে, ঠিক আছে? তুমি বড় বৌমার পাশে দাঁড়িয়ে থেকে রান্না বান্নাগুলো শিখে নেবে। ঠিক আছে মা, তাই করব। কিন্তু মা, এই গরমের মধ্যে আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করব কেন? আপনি দেখেছেন বাইরে কি গরম পড়েছে? আর বিয়ের আগে তো কথা হয়েই গিয়েছিল, বিয়ের পর ছোট বৌমা সবই রান্না করবে। আর ও কি বাচ্চা মেয়ে নাকি যে বিয়ে করে একটা বাড়ির বউ হয়ে এসেছে আর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখবে? আর ছোটকে যদি রান্না শেখাতেই হয় তাহলে আপনি একে রান্না শিখিয়ে দিন, আমি এই গরমের মধ্যে রান্নাঘরে যেতে পারবো না। তুমি বলেছিলে বিয়ের পর তুমি ছোট বৌমার সঙ্গে মিলেমিশে সংসার করবে, কিন্তু এখন তুমি উল্টো কথা বলছো কেন? আর আমি একজন বয়স্ক মহিলা, এখন আমি এই গরমের মধ্যে গিয়ে রান্নাঘরে রান্না করব? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যাও এক্ষুনি রান্নাঘরে যাও আর রান্না করা শুরু করে দাও। এই বলে কমলা দেবী তার বড় বৌমা এবং ছোট বৌমাকে একসঙ্গে রান্নাঘরে পাঠিয়ে দেয়। আর গরমের মধ্যে রীতা গ্যাস জ্বালিয়ে রান্না করতে শুরু করে। অন্যদিকে প্রিয়া রীতার পাশে দাঁড়িয়ে থাকে। এমন সময় সমস্ত রান্নার দায়িত্ব ছোট বৌমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার জন্য বড় বৌমা নাটক করতে শুরু করে দেয়। উফ প্রিয়া,
এই গ্যাসের গরমে আমার ভীষণ মাথা ঘুরছে। আমি কিছুতেই রান্না করতে পারছি না রে প্রিয়া। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। আমাকে একটু গ্লুকোজ জল গুলে দেবে গো, আমার প্রেসার ভীষণ লো হয়ে যাচ্ছে। প্রিয়া তার বড় জায়ের এরকম শারীরিক অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। তাই সেই মুহূর্তে সে ফ্রিজ থেকে গ্লুকোজ বের করে জলের মধ্যে গুলে তার বড় জাকে খেতে দেয়। আর তার বড় জায় ইচ্ছা করে নাটকীয়ভাবে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর ফলে সারা পরিবারের লোক সেখানে চলে আসে। তারা রিতার চোখে মুখে জলের ছিটা দেয়। আমার মনে হয় না বড় বৌমা রান্না বান্না করতে পারবে বলে, সুতরাং ছোট বৌমা তুমি আমাদের রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্ব নিতে পারবে তো? তোমার আবার যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? আপনি একদম চিন্তা করবেন না মা, আমার বড় জায়ের যখন এরকম শরীর খারাপ হয়েছে তখন বড় জা আজ থেকে আরাম করুক, আর আপনাদের সবাইকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমার। শাশুড়ি মা তার ছোট বৌমার কথা শুনে খুবই খুশি হয়। অন্যদিকে রিতা যেন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ এই গরমের মধ্যে তাকে আর রান্না বান্না করতে হবে না। তারপর থেকে প্রিয়া যখন রান্না বান্না করতে শুরু করে তখন বাড়ির সকলে মিলে তার কাছে বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য আবদার করে। আর বিশেষ করে তার বড় জা কখনো আমের শরবত, কখনো তরমুজের শরবত, কখনো আইসক্রিম কিংবা কখনো মিষ্টি দই বানানোর জন্য আবদার করে। আর প্রিয়া সেই গরমের মধ্যে সারাদিন রান্নাঘরে ঘেমে জল হয়ে সকলের আবদার পূরণ করার চেষ্টা করে। এমনই একদিন, রতন তোমার বড় বৌদি কিন্তু খুবই চালাক। আমার এখন মনে হচ্ছে এই গরমের মধ্যে রান্নাঘরের হাত থেকে বাঁচার জন্য ও ইচ্ছা করে আগের দিন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করেছে। এখন দেখো ঘরে কি সুন্দর শুয়ে শুয়ে আরাম করছে, আর এই গরমের মধ্যে আমার ঘাড়ের উপর বসে বসে শুধু গিলছে। আমি বুঝতে পারছি প্রিয়া, এই গরমের মধ্যে তোমার সবার জন্য রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। তাই তুমি চিন্তা করো না, কালকে আমি তোমার জন্য রান্নাঘরে একটা বড় এসি লাগিয়ে দেবো, ফলে তুমি এসির হাওয়ায় আরাম করে রান্না করতে পারবে। রতনের এমন কথা শুনে প্রিয়া খুবই খুশি হয়। পরের দিন সকাল হতে না হতেই রতন তার বউয়ের জন্য এসি কিনে নিয়ে আসে আর রান্নাঘরে একটা বড় এসি লাগিয়ে দেয়। গরমের মধ্যে এসির হাওয়া খেতে খেতে প্রিয়া সবার জন্য রান্না বান্না করে। আর এই দেখে রিতা একেবারে জ্বলে পুড়ে মরে যায়। সে তখনই তার ছোট জায়ের বিরুদ্ধে শাশুড়ি মায়ের কানে বিষ ঢালতে শুরু করে। মা দেখেছেন, আপনার ছোট বৌমা 1 মাসও হয়নি বিয়ে করে এই বাড়িতে এসেছে, আর তার মধ্যেই আপনার ছোট ছেলেকে একেবারে আঁচলে বেঁধে নিয়েছে। এতদিন ধরে আমি আর আপনি রান্নাঘরে রান্না করতাম, তখন তো আপনার ছোট ছেলে রান্নাঘরে এসি লাগিয়ে দেয়নি, আর এখন ওর বউয়ের গরমে রান্না করতে কষ্ট হচ্ছে বলে ও রান্নাঘরে এসি লাগিয়ে দিল। ওর কি খুব টাকার গরম হয়েছে? হ্যাঁ বড় বৌমা, তুমি একদম ঠিকই বলেছো। আমি ওই বিষয়টি দেখে খুবই অবাক হচ্ছি। রান্নাঘরে রান্না করবে বলে ছোট বৌমার জন্য এসি চলে এলো, একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। এই বলে কমলা দেবী তার ছোট বৌমার কাছে যায়। ছোট বৌমা, আজকে আমি আমার 20 জন বান্ধবীকে তোমার হাতে রান্না খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছি, তাই তুমি সবার জন্য আম পোড়া শরবত, মটন কষা, বিরিয়ানি, টকের ডাল, সরু চালের ভাত, আমের চাটনি, মিষ্টি, পায়েস, সন্দেশ এই সমস্ত কিছু রান্না করবে, কেমন? কিন্তু মা, আজকে তো খুব গরম পড়েছে, আমি একা হাতে এত কিছু রান্না কিভাবে করব? আমারও তো কষ্ট হয় মা, আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন। একদম ফালতু কথা বলো না, আমি ভালো করেই জানি আমার ছেলে তোমার জন্য রান্নাঘরে এসি লাগিয়ে দিয়েছে। এসি রান্নাঘরে রান্না করতে তোমার আবার কষ্ট হবে? তুমি এসির হাওয়া খাবে আর এতগুলো রান্না করবে, ব্যাস সমস্যার সমাধান তো হয়ে গেল। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আর প্রিয়া এত রান্না বান্নার কথা শুনে খুবই চিন্তায় পড়ে, কিন্তু সে আর বেশি চিন্তা না করে রান্নাঘরে গিয়ে এসি চালিয়ে রান্না বান্না করা শুরু করে দেয়। সারাদিন ধরে সে গরমের মধ্যে এত সব রান্না বান্না করে। তার ভীষণ পরিমাণে গরম লাগলেও সে রান্না বান্না ছেড়ে রান্নাঘর থেকে বেরোতে পারে না। মা বলছে এসি চালিয়ে এত রান্না বান্না করার কথা, কিন্তু আমি যদি সারাক্ষণ এসি চালিয়ে রান্না করি তাহলে তো অনেক ইলেকট্রিক বিল আসবে, আর আমার স্বামীকে মাস গেলে 10,000 টাকা ইলেকট্রিকের বিল দিতে হবে। এটা কিন্তু একদমই ঠিক হবে না। তাই আমার যখন খুব প্রয়োজন পড়বে তখনই আমি এসি চালাবো, এখন আমি গরমের মধ্যেই রান্না করব। এই বলে প্রিয়া কর্মক্লান্ত হয়ে সকলের জন্য বিভিন্ন ধরনের রান্না বান্না করে। কমলা দেবীর বান্ধবীরা তাদের বাড়িতে আসলে প্রিয়া সকলকে তার হাতে রান্না পরিবেশন করে খাওয়ায়। আর এরকম ভাবে সারাদিন রান্না বান্না করতে করতে আর সকলকে খাওয়াতে খাওয়াতেই প্রিয়ার দিন কেটে যায়। এই ভীষণ গরমের মধ্যে তার রান্না করতে কষ্ট হলেও প্রিয়া কখনো মুখ ফুটে কাউকে নিজের কষ্টের কথা বলে না। এমনই একদিন প্রিয়া যখন রান্নাঘরে থাকে, এই কদিন অনেক বেশি বেশি রান্না করতে হয়েছে বলে আমি বিল দেওয়ার ভয়ে এসি চালাইনি, কিন্তু আজকে রান্না বান্নার চাপ সেরকম একটা নেই, তাই আমি ভাবছি এসি চালিয়ে 8 ঘন্টার মধ্যে সব রান্না করে নেব, তাহলে আমার গরমটাও লাগবে না।
এই বলে প্রিয়া এসি চালাতে যাবে, তখনই সে দেখে যে এসি কিছুতেই চলছে না। কিন্তু নতুন এসি কিভাবে এত তাড়াতাড়ি খারাপ হতে পারে সেই বিষয়ে প্রিয়ার মনে একটু সন্দেহ জাগে। আর অন্যদিকে রান্নাঘরের বাইরে অন্যরকম দৃশ্য দেখা যায়। তুমি ছোট বৌমার এসির ভালো মতো ব্যবস্থা করে দিয়েছো তো? ও যেন জীবনে রান্নাঘরের এসিটা চালাতে না পারে। ওর আরাম করে রান্না করা আমি একদম পছন্দ করি না। আরে হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিয়ে ওর এসি চালানো একদম বন্ধ করে দিয়েছি। ও কোনোদিনও জানতেও পারবে না যে এই কাজটা আমি আর আপনি দুজনে মিলে করেছি। দেখতে দেখতে এভাবেই 1 মাস কাটে। একদিন, প্রিয়া তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। তুমি এটা কি কাণ্ড ঘটিয়েছো? তোমার জন্য দেখছি আমি দেউলিয়া হয়ে যাবো। তো আমি জাস্ট এইসব আর সহ্য করতে পারছি না। কেন রতন, কি হয়েছে? আমি আবার কি করলাম? তুমি আমার উপরে এত রাগ করছো কেন? এই দেখো প্রিয়া, তুমি রান্নাঘরে এমন পরিমাণে এসি চালিয়েছো যে আমার মাসে 15,000 টাকা বিল এসেছে। এখন আমি এত টাকা ইলেকট্রিক বিল কিভাবে দেবো? তোমার কষ্ট হচ্ছিল বলে আমি রান্নাঘরে এসি লাগিয়ে দিয়েছিলাম, তাই বলে তুমি একদম সারাদিন এসি চালিয়ে রান্না করবে আর একবার ইলেকট্রিক বিলের কথা চিন্তা করবে না? রতনের এই কথা শুনে প্রিয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে যেখানে এসি একদমই চালায়নি সেখানে এত টাকা ইলেকট্রিক বিল আসার কথা নয়। আর সেই জন্য প্রিয়া নিজের কানে কথাটা বিশ্বাস করতে পারে না। তার বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ এর পেছনেও তার শাশুড়ি মা এবং বড় জায়ের হাত ছিল। গরমের মধ্যে বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়ে তখন শাশুড়ি মা এবং বড় বৌমা রাত্রিবেলা রান্নাঘরে গিয়ে এসি চালিয়ে আরাম করে। আর ভীষণ পরিমাণে এসি চালানোর ফলে এত টাকা ইলেকট্রিকের বিল আসে। অন্যদিকে কথা শুনতে হয় বাড়ির ছোট বৌমাকে। বিশ্বাস করো রতন, তুমি রান্নাঘরে এসি লাগিয়ে দিলেও আমি তো বেশি পরিমাণে এসি চালাইনি। তোমার যাতে ইলেকট্রিকের বিল বেশি না আসে সেই কারণে আমি বেশিরভাগ সময় এসি বন্ধ করেই রাখতাম। কিন্তু কিভাবে এত টাকা বিল আসলো আমি সেটাই বুঝতে পারছি না। আর আজকে সকালবেলা দেখলাম এসিটা খারাপও হয়ে গেছে। এসি খারাপ হওয়ার কথা শুনে রতন আরো ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে প্রিয়াকে আরো খারাপ খারাপ কথা বলতে থাকে। আর এই দেখে কমলা দেবী এবং তার বড় বৌমা মনে মনে বেশ আনন্দ পায়। কিন্তু এরপরও প্রিয়া সকলের জন্য কষ্ট করে রান্না করতে শুরু করে। এমনকি রতন এসি সারিয়ে দিলেও সে কিছুতেই আর এসি চালাতে চায় না। একদিন প্রিয়া সারাদিন ধরে সংসারের কাজকর্ম করার পর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেই সময় রাত্রিবেলা তার ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়। আর সে যখন জল আনার জন্য রান্নাঘরে যায় তখন সে দেখে যে তার শাশুড়ি মা এবং বড় জা এসি চালিয়ে বালিশ নিয়ে রান্নাঘরে শুয়ে আছে। এমন দৃশ্য দেখে ছোট বৌমা সব ঘটনা বুঝতে পারে। সে তখনই সারা বাড়ির আলো জ্বালিয়ে সবাইকে সেখানে ডেকে নিয়ে আসে। রতন, কিছুদিন আগে এসির বেশি বেশি বিল আসার জন্য তুমি আমাকে বকাবকি করছিলে না? কিন্তু এখন দেখো রান্নাঘরের এসির বিল কেন বেশি আসে। তোমার মা আর বড় বৌদির ঘরে কিন্তু আলাদা করে এসি লাগানো আছে, তবুও যাতে আমাকে ছোট করা যায় তাই জন্য তোমার মা আর বড় বৌদি ইচ্ছা করে রান্নাঘরে এসি চালিয়ে শুয়ে আছে। কারণ ওদের একটাই রাগ, তুমি আমার জন্য রান্নাঘরে এসি লাগিয়ে দিয়েছো। কিন্তু মা, বড় বৌদি এসব করছে মানা যায়, তাই বলে আপনিও? প্রিয়ার এমন কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর তার সাথে সাথে রীতাও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারা তাদের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চায় এবং নিজেদের ভুল স্বীকার করে। প্রিয়া এবং তার পরিবারের সকলে তাদের দুজনকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে শাশুড়ি মা এবং বড় জা কোনোভাবেই ছোট বৌমাকে বিরক্ত করার চেষ্টা করে না, বরং এখন ছোট বৌমা এবং বড় বৌমা দুজনে একসঙ্গে মিলেমিশে সংসার করে। আজকে আমি সবার জন্য ডাল ভাত, আলু ভাজা আর ডিমের অমলেট রান্না করব। আর আমার ননদ মিতাকেও সেই খাবার খেতে হবে। প্রত্যেকদিন খাবার নিয়ে ওর নাটক আমার একদম ভালো লাগে না, কারণ মিতা খাবার নিয়ে খুব নাটক করে। চৈতালি তার শাশুড়ি মা সুরঞ্জনা দেবী, স্বামী কমল এবং এক ননদ মিতার সঙ্গে বাস করে। চৈতালি সবার সঙ্গে মিলেমিশে থাকলেও তার ননদের সঙ্গে কিছুতেই তার কোনো মিল থাকে না, কারণ মিতা খাওয়া নিয়ে সবসময় ভীষণ পরিমাণে নাটক করে। সে প্রত্যেক দিনই তার বৌদিকে ভালো মন্দ খাবার রান্না করতে বলে, কিন্তু চৈতালি ঘরোয়া রান্না করায় মিতা ইচ্ছা করে তার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। মিতার যেহেতু পছন্দের খাবার পিৎজা ছিল, তাই সে সবসময় চৈতালিকে পিৎজা বানিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু চৈতালি পিৎজা বানাতে না পারায় সে তার ননদের কথাকে পাত্তা দেয় না। তাই মিতা প্রত্যেক দিন বাইরে থেকে পিৎজা অর্ডার করে খায়। এমনই একদিন, বৌদি এক্ষুনি খাবার টেবিলে ঘরোয়া বাঙালি খাবার পরিবেশন করবে। ভাগ্যিস আমি আমার জন্য
ডিম দিয়ে চিকেন দিয়ে পিৎজা অর্ডার করে দিয়েছি, না হলে আজকেও আমার কপালে খাবার জুটতো না। এখন ওভেন পিৎজার দোকানের নাম খুব বিখ্যাত হয়েছে, আমি ওই দোকান থেকে পিৎজা খাবো। দুপুর হতে না হতেই সবাই খাবার টেবিলে এসে বসে পড়ে। চৈতালি ভালো করে সবার জন্য বাঙালি খাবার রান্না করে। সে যখন দুপুরবেলা টেবিলে খাবার পরিবেশন করে তখন সবাই মিলে সেই খাবার খেলেও মিতা কিছুতেই ডাল ভাত, আলু ভাজা এবং ডিমের অমলেট খেতে চায় না, কারণ সে ইতিমধ্যে অনলাইনে লোভনীয় পিৎজা অর্ডার করে বসে আছে। বৌদি, তুমি আমার পাতে এরকম ডাল, আলু ভাজা, ডিম কেন দিয়েছো? তুমি তো ভালো করেই জানো যে এসব খাবার আমি পছন্দ করি না। আর আমি আমার জন্য অনলাইনে পিৎজা অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পিৎজা চলে আসবে, আমি তারপর পিৎজা খাবো। প্রত্যেকদিন এভাবে অনলাইনে খাবার অর্ডার করে খেলে আমরা একদিন দেউলিয়া হয়ে যাব, আর বাইরের খাবার খাওয়ার ফলে তোমার কিন্তু শরীর খারাপ করবে। তোমার হাতে ডাল ভাত ডিম প্রত্যেকদিন খেলে আমার এমনিতেও শরীর খারাপ করবে। আমার যেটা খেতে ইচ্ছা করছে আমি সেটাই খাবো, আর আমার তো প্রত্যেকদিনই পিৎজা খেতে ইচ্ছা করে। এখন দাদার টাকায় ফুটানি করে পিৎজা খাচ্ছ বলে তোমার গায়ে লাগছে না, কিন্তু যখন বিয়ে হবে তখন বর আর শাশুড়ি মা প্রত্যেকদিন পিৎজা খাওয়া বের করে দেবে তোমার। ঠিক এমন সময় মিতার পিৎজা চলে আসে। সে আর দেরি না করে তাড়াতাড়ি দরজা খুলে ডেলিভারি বয়ের কাছ থেকে পিৎজা নিয়ে নেয়। সে মনের আনন্দে খাবার টেবিলে বসে পিৎজার বাক্স খুলে থালার মধ্যে নিজের পছন্দের পিৎজাটা রেখে নেয়। পিৎজা যেহেতু মিতার পছন্দের খাবার ছিল, সেই কারণে পিৎজার মধ্যে কোনো টপিংস বা কোনো সবজি বা চিকেনের কোনো ভুলভ্রান্তি সে মোটেই পছন্দ করে না। আর সেই পিৎজাটা একেবারেই মিতার মনের মতো ছিল না, তাই সে ভীষণ পরিমাণে রেগে যায়। দোকান থেকে এটা কি পিৎজা পাঠিয়েছে? পিৎজার উপরে ভালো করে অলিভ, ক্যাপসিকাম, চিকেন, কিছু টপিংস দেওয়া নেই, শুধুমাত্র বেশি করে চিজ দিয়ে দিয়েছে। এরকম পিৎজা খাওয়া যায় নাকি? আমি এক্ষুনি ফোন করে দোকানে কমপ্লেন করব। এই বলে মিতা ওভেন পিৎজার দোকানে ফোন করে কমপ্লেন করে, কিন্তু দোকানের মালিক স্বপন বাবু মিতার কোনো রকম কমপ্লেন নিতে চায় না, কারণ মিতা যেহেতু মার্গারিটা পিৎজা অর্ডার করেছিল, সেই কারণে পিৎজায় চিজ ছাড়া অন্য কিছু টপিংস থাকে না। আপনি বেকার বেকার ফোন করে আমাদের সাথে ঝগড়া করছেন ম্যাডাম, কারণ আপনি যদি অন্য কোনো পিৎজা অর্ডার করতেন তাহলে আমরা আপনাকে সেই পিৎজাই দিতাম, কিন্তু আপনি তো শুধুমাত্র চিজ দিয়ে পিৎজা অর্ডার করেছিলেন, তাই আমরা সেই পিৎজাই তো ডেলিভারি করেছি, আর সেই জন্যই আমরা কোনো মতো ওই পিৎজার এক্সচেঞ্জ করতে পারবো না। একদম ফালতু কথা বলবেন না, কারণ আমি যখন পিৎজা অর্ডার করেছিলাম তখন সেখানে অ্যাড অন হিসেবে আমি ডিম, চিকেন, অলিভ, ক্যাপসিকাম সব দিতে বলেছি, কিন্তু আপনারা তো কিছুই দেননি, আর বেশি বেশি টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। তাই আমি আপনাদের দোকানকে একেবারে কম রেটিং দেব, আর রিভিউতে বাজে বাজে কমেন্ট লিখব, যাতে আমার রিভিউ দেখে আপনার দোকানে আর কেউ পিৎজা খেতে না যায়। এই বলে মিতা তাড়াতাড়ি করে ফোন রেখে দেয়, আর ওভেন পিৎজার দোকান সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ কমেন্ট লিখতে শুরু করে। মিতা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার্স, সেই কারণে সেই খারাপ খারাপ কমেন্ট তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে থাকে। এই দেখে মিতার পরিবার সামান্য অসন্তুষ্ট হয়। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো মিতা, কারণ একটা পিৎজার দোকান থেকে একদিনে অনেকজনকে পিৎজা ডেলিভারি দেওয়া হয়, একটা অর্ডারে ভুল হতেই পারে, তাই বলে তুমি এই দোকানের নামে এরকম ভুলভাল কিছু লিখতে পারো না। তুমি জীবনে কোনোদিনও পিৎজা খেয়েছো? যদি পিৎজা খেতে তাহলে বুঝতে পারতে টপিং ছাড়া পিৎজা খেতে একদম ভালো লাগে না। আর এখন আমি শুধু এই চিজ দেওয়া পিৎজা রুটিটা কি দিয়ে খাবো বলো? আমি তোমার জন্য কিন্তু গরম গরম ডিমের অমলেট বানিয়েছি, তুমি এই অমলেটটাকে নিজের পিৎজা টপিংস বানিয়ে খেয়ে নিতে পারো, কারণ ডাল ভাত, আলু ভাজা দিয়ে তো টপিংস বানানো যাবে না, তাই তুমি ডিমের অমলেট পিৎজা খেয়ে নাও। মিতা প্রথমে কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না, কিন্তু চৈতালি যখন নিজের হাতে ডিমের অমলেট দিয়ে তাকে পিৎজা বানিয়ে দেয়, তখন মিতা একটু সেই পিৎজাটা টেস্ট করে দেখে। মিতা সেই অমলেট পিৎজা খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপর থেকে সে যখনই পিৎজা খায় তখনই সে অমলেট ছাড়া আর কিছুতেই পিৎজা খেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর মিতা অমলেট পিৎজা পাগল হয়ে ওঠে। বৌদি, আজকে আমি কলেজে যাওয়ার সময় অমলেট পিৎজা নিয়ে যাব, তুমি আমাকে টিফিনে অমলেট পিৎজা বানিয়ে দাও। 1 মাস হয়ে গেল মিতা, তুমি অমলেট পিৎজা ছাড়া আর কোনো খাবারই খাওনি, তোমার পেটে এবার কিন্তু অমলেট পিৎজার গাছ উঠবে। আমি তোমাকে আর কোনো অমলেট পিৎজা বানিয়ে দিতে পারবো না। চৈতালি তার ননদকে তার পছন্দের পিৎজা বানিয়ে না দিলে মিতা ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে রাগ করে কোনো টিফিন না নিয়ে কলেজের দিকে রওনা দেয়। কলেজে গিয়ে সে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। সে দেখে যে সবাই একসঙ্গে বসে বসে টিফিন খাচ্ছে, কিন্তু সে অমলেট পিৎজা খেতে পারছে না। ঠিক এমন সময় বিমল তার কাছে আসে।
কি রে মিতা, তুই আজকে বাড়ি থেকে টিফিন নিয়ে আসিসনি? এরকম মন খারাপ করে বসে আছিস কেন? চল না আমরা গিয়ে ক্যান্টিনে কিছু খাবার খেয়ে আসি। না রে, আমি কোনো খাবার খাবো না, কারণ ক্যান্টিনে আমার পছন্দের অমলেট পিৎজা পাওয়া যায় না। আর বাড়িতে আমি বৌদিকে অমলেট পিৎজা বানিয়ে দিতে বলেছিলাম, কিন্তু বৌদি বানিয়ে দেয়নি, তাই আমি কিছু খাবো না। তুই আমাকে খাওয়ার জন্য জোর করিস না প্লিজ। আরে তুই সামান্য ব্যাপারের জন্য রাগ করে বসে আছিস? আমাদের কলেজের পাশে একটা নতুন পিৎজার দোকান হয়েছে, তাই তোর যদি এতটাই অমলেট পিৎজা খেতে ইচ্ছে হয় তাহলে তুই ফোন করে অর্ডার করে দে। কিছুক্ষণ আগে আমি ওই দোকান থেকে পিৎজা অর্ডার করে খেয়েছিলাম, আর ওই দোকানে সমস্ত রকমের পিৎজাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যদি ওই দোকানের নাম্বার থাকে তাহলে আমাকে দিতে পারবি, কারণ কলেজের কাছাকাছি যখন দোকানটা তখন অনলাইনে অর্ডার করব না, এমনি ফোন করে অমলেট পিৎজা অর্ডার দিয়ে দেব। বিমলের কাছে ওভেন পিৎজা দোকানের নাম্বার থাকায় সে মিতাকে তাড়াতাড়ি সেই নাম্বারটা দিয়ে দেয়। কিন্তু মিতা বুঝতে পারে না যে ইতিমধ্যেই সেই পিৎজার দোকান সম্বন্ধে মিতা খারাপ খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়াতে লিখে রেখেছে। তাই সে অমলেট পিৎজা অর্ডার করার জন্য সেই দোকানেই ফোন করে। হ্যালো, আমাদের পিৎজার দোকানে আপনাকে স্বাগত। আপনি কি পিৎজা অর্ডার করতে চান বলুন? আধ ঘন্টার মধ্যে আপনার বাড়ির দরজায় পিৎজা গিয়ে পৌঁছে যাবে, আর যদি 1 মিনিট দেরি হয় তাহলে ফ্রিতে পিৎজা দিয়ে আসা হবে। আমাকে আধ ঘন্টার মধ্যে 10টা অমলেট পিৎজা ডেলিভারি দিতে হবে, আর আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আমার অমলেট পিৎজা ডেলিভারিতে যেন কোনো দেরি না হয়। ডেলিভারির পর আমি পেমেন্ট করব। সে আবার কিরকম পিৎজা? আমাদের দোকানে তো এরকম অমলেট পিৎজা পাওয়া যায় না। আর শুধু আমাদের দোকানে কেন, শহরের কোনো দোকানেই আপনি এরকম অমলেট পিৎজা পাবেন না। যত সব পাগল ছাগল সকালবেলা ফোন করে অমলেট পিৎজা খেতে চাইছে। আমাদের ওভেন পিৎজার দোকান শহরের মধ্যে বিখ্যাত, তাই আমরা ওসব ফালতু অমলেট পিৎজা বানাইও না আর বিক্রিও করি না, বুঝেছেন? ও, আপনি সেই ওভেন পিৎজার দোকানের মালিক? আমি যদি জানতাম আমার বন্ধু আপনার পিৎজার দোকানের কথা বলেছে তাহলে আমি জীবনে আপনাকে ফোন করতাম না। আমি বেশ করেছিলাম আপনার দোকান সম্বন্ধে খারাপ খারাপ রিভিউ লিখে। এখন আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে আমাকে অমলেট পিৎজা ডেলিভারি দিতে চাইছেন না। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি কি অমলেট পিৎজা বানাতে পারবেন? আপনি কেন আমাদের দোকান লাঠি তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন ম্যাডাম? আমি বুঝতে পেরেছি, কিছুদিন আগেই আপনি আমার দোকানের সমস্ত খারাপ খারাপ রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু ম্যাডাম আমার কিছু করার নেই, আর আমাদের দোকানে অমলেট পিৎজা বানানো হয় না। দেখুন, আমি এখন আপনার ফালতু কথা শুনতে চাই না, আর আপনি যদি আমাকে আধ ঘন্টার মধ্যে অমলেট পিৎজা বানিয়ে দিতে না পারেন তাহলে আমি কিন্তু আবার খারাপ খারাপ রিভিউ লিখব, আর আমি এমন কথাবার্তা লিখব যাতে আপনার দোকান একেবারে বন্ধ হয়ে যায়। এই বলে মিতা ফোন রেখে দেয়। কিন্তু স্বপন বাবুর দোকানে যেহেতু অমলেট পিৎজা বানানো হয় না, তাই সে চাইলেও মিতাকে অমলেট পিৎজা বানিয়ে ডেলিভারি করতে পারে না, কারণ এমনিতেই তার দোকানে নানান রকমের পিৎজা ডেলিভারির চাপ থাকে। এর ফলে মিতা রেগে গিয়ে আবার স্বপন বাবুর পিৎজার দোকানের নামে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল কমেন্ট লিখতে থাকে। শুধুমাত্র ভুলভাল লিখে সে শান্তি পায় না। সে কলেজের পাশে একটি দোকান থেকে পিৎজার পাউরুটি কিনে নিয়ে আসে, আর ক্যান্টিন থেকে ডিমের অমলেট কিনে সেই পিৎজার উপর দিয়ে দেয়। কলেজের বাগান থেকে সে একটা আরশোলা মরা নিয়ে এসে পিৎজার উপর রেখে দেয়। এই আরশোলা মরা অমলেট পিৎজার ফটো তুলে আমি ফেসবুকে পোস্ট করব, আর ওই বদমাইশ পিৎজার দোকান সম্বন্ধে ভুলভাল কথা লিখব যাতে ওর দোকান একেবারে বন্ধ হয়ে যায়। মিতাই ইচ্ছা করে সেই পিৎজার ফটো তুলে ফেসবুকে পোস্ট করে, আর কিছুক্ষণের মধ্যে সেই ফটো একেবারে ভাইরাল হয়ে যায়। এরকম ফটো দেখে কেউ আর স্বপন বাবুর দোকান থেকে পিৎজা খেতে চায় না। স্বপন বাবু তার গ্রাহকদের বুঝিয়ে পারে না যে তার পিৎজার দোকানে এরকম অমলেট পিৎজা বিক্রি করা হয় না। সমস্ত গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে পিৎজার দোকানে ঢিল ছুটতে শুরু করে দেয়। ফলে স্বপন বাবু নিজের পিৎজার দোকান বন্ধ করে কোনোমতে বাড়িতে পালিয়ে বাঁচে। সোশ্যাল মিডিয়ায় টিভিতে এই খবর বারে বারে দেখানো হয়। মিতা এরকম খবর দেখে ভীষণ খুশি হয়। সে আনন্দে নাচতে নাচতে বাড়িতে আসে। কি গো বৌদি, তুমি কি রান্না করছো? টিভিতে খবরটা দেখেছো আমি কিভাবে ওই ওভেন পিৎজার দোকানের মালিককে ফাঁসিয়ে দিয়েছি? বদমাইশ বেটা বলে নাকি আমাকে অমলেট পিৎজা ডেলিভারি দিতে পারবে না। একবার আমাকে এক পিৎজার নাম বলে অন্য পিৎজা ডেলিভারি দিয়েছে, আর এখন ইচ্ছা করে আমাকে অপমান করেছে। সেই কারণে আমি ওকে শাস্তি দিয়েছি। ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। বৌদি, এবার তুমি আমাকে অমলেট পিৎজা বানিয়ে খাওয়াও তো। তুমি যে এরকম ধরনের শয়তান আমি কোনোদিনও ভাবতে পারিনি। একটা দোকান থেকে তোমাকে অমলেট পিৎজা দেওয়া হয়নি বলে তুমি সেই লোকটাকে এভাবে ফাঁসিয়ে দিলে। আর পিৎজার দোকানটা আমার মাসির ছেলে স্বপনের। এই ঘটনা হওয়ার পর স্বপনের ভীষণ পরিমাণে শরীর খারাপ করেছে, আর ওর বউকে হসপিটালে ভর্তি করেছে। আজকে তোমার জন্য আমার ভাইয়ের এই অবস্থা হলো। চৈতালির এমন কথা শুনে মিতা কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ সে ভাবতেও পারে না যে চৈতালির মাসির ছেলের পিৎজার দোকানের সঙ্গে মিতা এরকম একটা বাজে কাণ্ড ঘটিয়েছে। চৈতালির মাসির ছেলে স্বপন ওভেন পিৎজার দোকানের মালিক ছিল,
কিন্তু এই খবর মিতা জানতো না। আর চৈতালিও জানতো না যে মিতা সেই দোকান থেকে পিৎজা অর্ডার করে খেত। যখন স্বপনের বউ চৈতালিকে ফোন করে সব ঘটনা জানায় আর সে টিভিতে দেখে যে মিতা এরকম ফটো পোস্ট করে স্বপনের দোকানকে ডুবিয়ে দিয়েছে, তখন চৈতালি মিতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই ঘটনা ঘটার ফলে স্বপনের হৃৎপিণ্ডে ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয় আর সে অসুস্থ হয়ে পড়ায় তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এই সমস্ত কিছু জানার পর মিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে আমার জন্য তোমার পরিবারের এমন ক্ষতি হবে। আমি অমলেট পিৎজা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিলাম আর আমি রাগের বশে তোমার ভাইয়ের এত বড় ক্ষতি করে দিয়েছি। আমি যদি জানতাম ওটা তোমার ভাইয়ের দোকান তাহলে আমি কখনো এরকম করতাম না। ও আমার ভাই বলে ওর ক্ষতি করতে না, আর অন্য কোনো লোক হলে তার ক্ষতি করে দিতে? আমি কিচ্ছু শুনতে চাই না মিতা। তোমাকে এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চাইতে হবে যে তুমি লোককে ভুল ইনফরমেশন দিয়েছো, আর আমার ভাইয়ের কাছেও তোমাকে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। মিতা তার বৌদির কথাতে রাজি হয়। সেই মুহূর্তে মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের ভুল ইনফরমেশন দেওয়ার জন্য স্বপনের কাছে ক্ষমা চায় আর সে আরশোলা পিৎজার ফটো ডিলিট করে দেয়। তার সাথে নিজের বাজে বাজে রিভিউ পর্যন্ত ডিলিট করে। সেই সাথে মিতা তার বৌদির সঙ্গে নার্সিং হোমে গিয়ে স্বপনের কাছে হাত জড়ো করে ক্ষমা চায়। স্বপন তাকে ক্ষমা করে দেয়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় সকলে মিতাকে ভীষণ পরিমাণে খারাপ কথা শোনালেও ধীরে ধীরে এই ঘটনা লোকের মন থেকে মুছে যায়। স্বপন সুস্থ হয়ে উঠলে সে আবার আগের মতো পিৎজা বিক্রি করা শুরু করে। সেই ঘটনার পর থেকে মিতা কোনোদিনও অমলেট পিৎজা খাওয়ার কথা মুখেও আনে না।